দেশ কি তবে আবারও দীর্ঘস্থায়ী অন্ধকারের দিকে এগোচ্ছে? শুনতে খুব রূঢ় মনে হলেও গত কয়েকদিনে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের যে চিত্র ফুটে উঠেছে তা রীতিমতো শিউরে ওঠার মতো। একদিকে কাঠফাটা গরমের শুরু, অন্যদিকে পবিত্র রমজান মাস। ঠিক এই সময়েই সরকারের জরুরি সতর্কবার্তা, যে কোনো মূল্যে জ্বালানি বাঁচাতে হবে। কিন্তু প্রশ্ন হলো, খাতায় কলমে যেখানে আমাদের 28,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে, সেখানে মাত্র 15,000 মেগাওয়াট উৎপাদন করতেই কেন হিমশিম খেতে হচ্ছে? পর্দার আড়ালের সেই ভয়াবহ সমীকরণ আজ আমরা বিশ্লেষণ করব। কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই। বাংলাদেশের বিদ্যুৎ খাতায় বর্তমান অবস্থাকে এই প্রবাদটি দিয়েই সবচেয়ে ভালো ব্যাখ্যা করা যায়। আমাদের স্থাপিত ক্ষমতা 28,200 মেগাওয়াট হলেও বাস্তবে উৎপাদন হচ্ছে মাত্র 13 থেকে 15,000 মেগাওয়াট। মার্চ মাসে চাহিদা 16,000 ছাড়িয়ে এপ্রিল নাগাদ তা 18,000-এ পৌঁছাবে। কিন্তু জ্বালানি সংকটে আমাদের হাজার হাজার মেগাওয়াট ক্ষমতার কেন্দ্রগুলো এখন অলস বসে আছে। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, এই অলস বিদ্যুৎ কেন্দ্রগুলো বসে থাকলেও চুক্তি অনুযায়ী সরকারকে প্রতি মাসে কোটি কোটি টাকা ক্যাপাসিটি চার্জ বা কেন্দ্র ভাড়া দিতে হচ্ছে। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা দিয়ে এই ভাড়া মেটানো হচ্ছে, অথচ ঘরে ঘরে জ্বলছে না আলো। একে বলা হয় আইডল ক্যাপাসিটি, যা অর্থনীতির জন্য এখন এক বিশাল মরণ ফাঁদ। মেশিন আছে, কেন্দ্র আছে, তাহলে বিদ্যুৎ নেই কেন? উত্তরটা সহজ, ডলার। গ্যাস, কয়লা বা তেল কেনার জন্য যে পরিমাণ বৈদেশিক মুদ্রা প্রয়োজন, তার তীব্র সংকট চলছে। পিডিবির উপর এখন দেনার পাহাড়। দেশি বিদেশি কোম্পানিগুলোর বকেয়া জমেছে 20,000 কোটি টাকারও বেশি। এসএস পাওয়ার তাদের 4,000 কোটি টাকা বকেয়া থাকায় তারা একটি ইউনিট বন্ধের হুমকি দিয়েছে। আদানি গ্রুপ ডলার সংকটে বিল পরিশোধে দেরি হওয়ায় ভারত থেকেও সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পুরো পরিস্থিতিকে বলা হয় ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস। আমাদের হাতে টাকা নেই বলে জ্বালানি নেই, আর জ্বালানি নেই বলে দেশের অর্ধেকেরও বেশি সক্ষমতা ব্যবহার করা যাচ্ছে না। বিদ্যুতের এই ঘাটতির খড়গ সবচেয়ে বেশি নেমে আসছে পল্লী বিদ্যুৎ বা গ্রাম বাংলার মানুষের উপর। বড় শহরগুলোকে সচল রাখতে গিয়ে গ্রামের প্রায় 80% এলাকায় ভয়াবহ লোডশেডিং করা হচ্ছে। কৃষি প্রধান এই দেশে সেচ মৌসুমে যদি বিদ্যুৎ না থাকে, তাহলে তার সরাসরি প্রভাব পড়বে আমাদের খাদ্য নিরাপত্তার উপর। অর্থাৎ বিদ্যুৎ সংকট কেবল অন্ধকারের গল্প নয়, এটি আগামীর খাদ্য সংকটেরও পূর্বাভাস। 5ই মার্চ সরকারের দেওয়া সতর্কবার্তায় একটি জিওপলিটিক্যাল বা ভূ রাজনৈতিক ঝুঁকির কথা বলা হয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা যদি আরও বাড়ে এবং বিশ্বের অন্যতম প্রধান তেল পথ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তবে বিশ্ববাজারে তেলের দাম রকেটের গতিতে বাড়বে। প্রতিদিন বিশ্বের 20 থেকে 25% জ্বালানি তেল এই সরু পথ দিয়েই পার হয়। 1973 সালের আরব ইসরায়েল যুদ্ধের সেই ভয়াবহ তেল অবরোধ কি 2026 সালে আবারও ফিরে আসছে? সরকার সম্ভবত সেই আগাম আশঙ্কা থেকেই নাগরিকদের ব্যক্তিগত গাড়ি শেয়ারিং এবং অপ্রয়োজনীয় যাতায়াত সীমিত করার নির্দেশ দিয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সম্প্রতি একটি মন্তব্য করে আলোচনার ঝড় তুলেছেন। তিনি বলেছেন, ঋণের বোঝা বাড়ানোর চেয়ে লোডশেডিংয়ের কষ্ট সহ্য করা বেশি গ্রহণযোগ্য। সামষ্টিক অর্থনীতির বিচারে বিদেশি ঋণের বোঝা কমাতে এটি হয়তো যৌক্তিক, কিন্তু যে মানুষটি কাঠফাটা গরমে বিদ্যুতের জন্য হাহাকার করছে, তার কাছে এই যুক্তি কতটা স্বস্তিদায়ক? সাধারণ মানুষ তো ক্যাপাসিটি চার্জের দুর্নীতির ভাগিদার হয়নি, তবে কেন কেবল তাদেরই ত্যাগের মহিমা শেখানো হচ্ছে? বাংলাদেশের বিদ্যুৎ খাত আজ এক গোলক ধাঁধায় আটকে গেছে। একদিকে দেশীয় অব্যবস্থাপনা ও দুর্নীতি, অন্যদিকে আন্তর্জাতিক যুদ্ধের হুমকি। এই জোড়া সংকটের মুখে সাধারণ মানুষের বেঁচে থাকাটাই যেন এখন বড় চ্যালেঞ্জ। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, বিদ্যুৎ মন্ত্রীর ঋণের চেয়ে লোডশেডিং ভালো, এই যুক্তির সাথে কি আপনি একমত? সরকার কি পারবে এই বিপর্যয় সামাল দিতে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি জনসচেতনতায় শেয়ার করুন, লাইক দিন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।